বিনয় বাদল দীনেশ যে তাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে কার্যকলাপ রেখে গেছেন, নিদর্শন রেখে গেছেন, সেখানে প্রখ্যাত অভিনেতা শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিভিটিসও উল্লেখযোগ্য ভূমিকা রাখে বলছেন কি? এবং কোভিড পরবর্তী সময়ে সেইভাবে কোনো কাজ ছিলই না, মঞ্চেও কাজ ছিল না, তখন কিন্তু আর পাঁচটা শিল্পীর মতো কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়িনি, কঠিন করে ভাবিনি, সহজ করে এটাই ভেবেছিলাম ঈশ্বর এত সময় দিয়েছে জীবনে আমাকে, হয়তো এটা জীবনে সব থেকে বড় কিছু করার জন্য। আরে না না দিদি, তুমি একদম চিন্তা কইরো না, প্রথমবার আমি যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইতে কইছিল, আমি তো কথাই কই নাই। একজন মানুষ যার কণ্ঠ শুনলেই মনে হবে স্বয়ং ভানু বন্দ্যোপাধ্যায় কথা বলছেন আপনার সঙ্গে, কণ্ঠে, অভিনয়ে, অভিব্যক্তিতে ফিরে আসেন যেন কিংবদন্তি। কিন্তু শুধু এই মিমিক্রিতেই তিনি সীমাবদ্ধ নন। তিনবার গিনেস বুক অফ রেকর্ডে তিনি বিরাট এক কৃতিত্ব অর্জন করেছেন। তিনি অনুপম সরকার, ভক্তদের কাছে ভক্ত ভানু নামে পরিচিত এবং আমার পাশে বসে আছেন। নমস্কার, গল্প নিয়ে হাজিরে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন বলুন? রীতিমতো দেখে বোঝা যাচ্ছে যে গরমটাকে আমরা এনজয় করছি। শীত যেরকম আমরা এনজয় করি, সেরকম গরমও আমরা সেইভাবেই এনজয় করছি। মানে গরমটা উপভোগের হ্যাঁ, বিষয়। গরমটা উপভোগ করছি, এক কথায় ভালো আছে। আর ভালো থাকারই কথা, এমন একটা সবুজ প্রাকৃতিক পরিবেশে আজকে আমরা বসেছি, ফলে স্বাভাবিকভাবেই একটা শান্তির নিরালায় বসে আছি আমরা। জায়গাটার নাম শান্তিপুর। শান্তিপুরে এই সবুজের নিরালায় বেড়ে উঠেছেন অনুপম। তা অনুপম, আপনার এই যে ভক্তভানু হয়ে ওঠার জার্নিটা আজকে দর্শক শুনবে আপনার মুখে, ছোটবেলা থেকেই কি আপনার মনের মধ্যে এরকম কিছু স্বপ্ন ছিল? একদমই নয়। ক্লাস 8 পর্যন্ত আমি জানতামই না যে এই সময়ে সাংস্কৃতিক জগতে পা রাখবো বা একজন শিল্পী হিসাবে নিজেকে প্রুভ করতে পারবো। ক্লাস 8 পর্যন্ত আর 5 জন সাধারণ ছাত্রছাত্রী যেমন পড়াশোনা করে সেইভাবে পড়াশোনার মধ্যে ছিলাম। প্রথম নাটকে অভিনয়, আমার স্কুল শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, সেই স্কুলের স্টুডেন্ট ছিলাম আমি। স্কুলের যে নাটক, সেই নাটকে প্রথম অংশগ্রহণ করা, তারপর থেকেই এই অভিনয়, এই কৌতুক নকশা। মানে এই কৌতুক নকশার খেয়ালটা ওই নাটক করতে করতেই বা নাটকে অভিনয় করতে করতে? হ্যাঁ, প্রথম কৌতুক নকশা আমার ছিল হচ্ছে ভানু পেল লটারি, অর্থাৎ আমরা যে বাংলা সিনেমা দেখি যে ভানু পেল লটারি, সেই সিনেমার গল্পের আদলেই একটা গল্প বা শিশুদের জন্য সংস্করণ সেইভাবে করা হয়। শ্রদ্ধেয় শিক্ষক নয়ন কুমার সেনগুপ্ত মহাশয়, বাংলার শিক্ষক, উনি আমাকে নির্বাচিত করেছিলেন যে ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই চরিত্রে অভিনয় করার জন্য। প্রথম সেইরকম একটা চরিত্র অভিনয় করা এবং কমেডি চরিত্র, এবং ওই চরিত্র অভিনয় করার জন্য ভানুবাবুকে জানা, চেনা এবং ওনার অভিনয়ের কিছু ক্লিপ দেখা এবং সেখান থেকেই ভালোবেসে ফেলা, আর সেই পথ দিয়ে এগিয়ে চলছি। তো শুধুমাত্র ভানু বন্দ্যোপাধ্যায়কেই আপনার মনে হলো কেন? আরও তো বাংলায় কৌতুক শিল্পী ছিলেন। না, সেরকম কিছু ছিল না, অভিনয়টাকে ভালো লাগছিল। পরবর্তীতে ডিসিশন নিলাম যে অভিনয় নিয়েই পড়াশোনা করব। কলকাতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আমার সৌভাগ্য হয়েছে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাস পেয়েছি আমি। সেখানে অভিনয়ে স্নাতক অনার্স নিয়ে পড়াশোনা। পরবর্তীতে বাংলা জনপ্রিয় একটি রিয়েলিটি শো জি বাংলায়, যেটা মিরাক্কেল, এবং মিরাক্কেলে গিয়ে সেখানে কমেডি নিয়ে কাজ করতে গিয়ে একটা জিনিস তখন বুঝতে পারলাম যে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে কমিক্স, যে কৌতুক নকশা, সেই কৌতুক নকশা ভানু বন্দ্যোপাধ্যায় ব্যতীত দ্বিতীয় সেইরকম কেউ নেই যে সেই কৌতুক নকশা পরিবেশন করে। একদমই তাই। তা তৎকালীন সময়ে ডিরেক্টর ছিলেন রাজ চক্রবর্তী, এখন চিত্র পরিচালক। তো রাজদা প্রথম আমার বাংলা ভাষা আমার মুখে শুনে উনি বললেন যে ভানুবাবুর কৌতুক নকশাগুলো খুব ভালো সেট হচ্ছে মুখে। তো উনি তারপরে
ওনার অনুপ্রাণিত হলাম, ওনার প্রশংসা করলেন এবং চেষ্টা করলাম ভানুবাবুর কৌতুক নকশাগুলোকে মিরাক্কেলের মঞ্চে প্রেজেন্ট করতে। বেশ প্রশংসা পাওয়ার পরে যে খুব একটা পারফেকশনের জায়গায় গিয়েছিল সেরকম কিন্তু নয়, নিজে বুঝতে পারছিলাম যে অনেক ডিফারেন্ট রয়েছে। ফলে আরও বেশি করে এফোর্ট দিলাম যাতে আরও ভালো পারফেকশনের জায়গায় যাই এবং আজকে ভক্তভানু হয়ে ওঠা। শুধুমাত্র যে বাংলায় তা নয়, দেশে বিদেশে সমস্ত জায়গায় সমাদৃত হচ্ছে ভক্তভানুর কাজ। অবশ্যই। সেই সঙ্গে শুনবো যে ভানু বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে কি আপনার সঙ্গে যোগাযোগ তারা করেছেন বা? মিরাক্কেলের পরে আমার একটা প্রোগ্রাম আসে, তখন স্টার আনন্দ, এখন তো এবিপি আনন্দ। সেখানে দুইখান কথা বলে একটা অনুষ্ঠান অন স্ক্রিন আসে এবং সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেশ পরিচিতি লাভ করি আমি। কারণ সেখানে ওই দুইখান কথা ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ নিয়েই নতুন সংলাপে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে কাজ হচ্ছিল এবং সেখানে কাজ হতে হতে যেই পরিচিতিটা, যতটুকু পরিচিতি পাই, তারপরে 92.7 বিগ এফএম, সেখান থেকে একটা প্রপোজাল আসে আমার কাছে যে ভক্তভানু বলে একটা অনুষ্ঠান তারা করতে চাইছে এবং সেই অনুষ্ঠানে আমাকে শিল্পী হিসাবে তারা চায় এবং রেডিও জগতে প্রথম পা রাখা 92.7 বিগ এফএম। পরবর্তীতে যদিও আকাশবাণী কলকাতা থেকে শুরু করে অনেক রেডিও স্টেশনেই ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করেছি, কিন্তু এখনও পর্যন্ত 92.7 বিগ এফএমে ভক্তভানু যথেষ্ট প্রশংসাধন্য এবং জনপ্রিয়তার সঙ্গেই অনুষ্ঠানটা চলছে। সেখান থেকে ভক্তভানু নাম মানে এখনো চলছে। এই ভক্তভানু অনুষ্ঠান সম্প্রচার হওয়াকালীন ওভার ফোনে ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সঙ্গে আমার যোগাযোগ হয় এবং তখন বেঁচে ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী শ্রদ্ধা নীলিমা দেবী, আমি মাসিমা বলে ডাকতাম। উনি তখন বললেন যে কিছু রেকর্ড আমি যেন ওনাকে পাঠাই, উনি মাকে শোনাবেন। রেকর্ড পাঠালাম, উনি ওনার মাকে শোনালেন। অনুপম সরকার নামটা যদিও সবসময় আমার মনে থাকে না, কারণ ভক্তভানু হিসেবেই ও আমার কাছে বেশি পরিচিত। আর স্বাভাবিকভাবেই ও আমার খুব প্রিয়, কারণ ও আমার বাবার কৌতুক নকশা পরিবেশন করে এবং অত্যন্ত ভালো করে। বেশ কয়েকবার ও আমার সামনে পরিবেশন করেছে এবং সব থেকে বড় অ্যাওয়ার্ড আমার কাছে সেটা উনি আমাকে দিলেন, যে ওনার মা শুনে বলেছিলেন এই তো একদম তোর বাবার কণ্ঠস্বর। তারপরে মাসিমা আমায় দেখতে চেয়েছিলেন। প্রথম ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওনার সঙ্গে দেখা করতে আমার যাওয়া এবং ওনাকে সামনে থেকে কৌতুক নকশা শোনানো, অনেক স্মৃতি ওই বাড়ির সঙ্গে আমার জীবনে বেড়ে ওঠার জড়িয়ে রয়েছে। আজকে শুধুমাত্র ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবী ঘটক দিদিভাইয়ের সঙ্গে পরিচয় নয়, আজকের আলাপ ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে গৌতম ব্যানার্জি, পিনাকি ব্যানার্জির ছোট ছেলে, প্রত্যেকেরই স্নেহধন্য। শুধু তাই না, ওনার পরিবারের সৌজন্যে এমন কিছু ব্যক্তিত্ব সম্পন্ন অভিনেতা যারা স্বর্ণযুগে তাদের নাম স্বর্ণাক্ষরে রেখেছেন, যেমন পার্থ বন্দ্যোপাধ্যায়, পার্থদা, উনি নেই, এখন নেই, ওনার সান্নিধ্য পেয়েছি। পাশাপাশি সাবিত্রী চট্টোপাধ্যায়, ওনার সঙ্গে এক মঞ্চে কাজ করার সুযোগ পেয়েছি। এটা পরিবারের সৌজন্যেই। শুধু তাই নয়, পরবর্তীতে অনেক নতুন সংলাপে কিছু কাজ আমি নিয়ে আসি, যে কাজগুলোতে স্বয়ং ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়ও অভিনয় করেছেন। মানে আমার সুযোগ হয়েছে যে আমার কাজে আমি ওনাকে পেয়েছি। উনি ওনার বাবার সঙ্গে অভিনয় করেছেন কৌতুক নকশায় সিনেমাতে, এবং ভক্তভানু কাজের সঙ্গে ওনাকে এইভাবে ইনভলভ করা যে কোনো অ্যাওয়ার্ডের থেকে অনেক বড়। অবশ্যই। অনুপম সরকারের ছোটবেলাটা কেমন ছিল? ভীষণ দুষ্টু, খুবই প্রাণবন্ত। বাঙাল পাড়াই আমার জন্ম, বাঙালির মধ্যেই বেড়ে ওঠা, আর সেই জন্য খুব সাবলীলভাবে বাঙাল ভাষাটাই কথা বলতে পারতাম। এখন যদিও শুদ্ধ ভাষায় কথা বলি, কিন্তু আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু শুদ্ধ ভাষায় আমি কথা বলতে পারতাম না, বাঙাল ভাষাতেই কথা বলতাম। যে কারণেই শ্রদ্ধেয় শিক্ষক নয়ন কুমার সেনগুপ্ত মহাশয় ওই চরিত্রের জন্য আমাকে মনোনীত করেছিলেন। মজার বিষয় হচ্ছে, আমি স্কুলে যখন অডিশন হচ্ছিল, অডিশন দিতে যাইনি, আমার মধ্যে সেটা ছিলই না, কিন্তু শিল্পী হিসাবে আমাকে আবিষ্কার করা নয়নবাবু আমাকে ক্লাস থেকে নিয়ে গিয়েছিলেন এবং আমাকেই প্রথম মনোনীত করেছিলেন। তো ছোটোবেলাটাই আমি ক্লাস 8টাকে ছোটোবেলা হিসাবেই গণ্য করছি। খুব ছটপটে ছিল। পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই পরিবার থেকে তো সাপোর্ট পেয়েছি, না হলে তো আজকে এইভাবে কাজ করা সম্ভব ছিল না।
প্রত্যেকটা পদক্ষেপে পরিবারের থেকে সাপোর্ট পেয়েছি। তবে হ্যাঁ, অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব বা অভিনয় নিয়ে পড়াশোনা করব, এই বিষয়টা আমার বাবা কখনো মেনে আগেও নেননি, আজও নেন আরও নেন না। কারণ যে কোনো বাবা মাই চান যে তার সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত হোক, যাতে অর্থাভাব না আসে। কারণ অভিনয় নিয়ে চলা এটা তো একরকম নিজের জীবনকে নিয়ে বাজি লড়া। কারণ কত শত শত হাজার হাজার ছেলে মেয়ে স্বপ্ন দেখে এবং এই ইন্ডাস্ট্রিতে আসে, তারা নিজেদেরকে কিন্তু প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে পারে না, সক্ষম হয় না। বেশিরভাগই পিছিয়ে যেতে হয়, অনিচ্ছাকৃতভাবে অন্য পেশার মধ্যে চলে যেতে হয়। তো স্বাভাবিকভাবেই এটা নিয়েই পড়াশোনা করব এবং এটা নিয়েই থাকব এবং নিজের জীবনকে নিয়ে একটা অনিশ্চিত পথে এগিয়ে নিয়ে যাব, তাড়িত করব, এটা কোনো বাবা মাই চান না। ব্যতিক্রম আমার পরিবারের থেকেও হয়নি। কিন্তু আজকে তো আপনি প্রতিষ্ঠিত, তো আজকে সময় দাঁড়িয়ে নিশ্চয়ই আপনার বাবা খুবই খুশি। তিনি নিশ্চয়ই সবাইকে বলেন বা যে না আমার ছেলে না, গর্বে আমার মুখ উজ্জ্বল। একদমই নয়। আমি এই ধারণাটা ভুল করব যে আজকে হয়তো একটু নাম হয়েছে, পরিচিতি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছি, অর্থাভাব সেইভাবে নেই। সাবলীলভাবে যতটুকু রোজগার হচ্ছে ততটুকু আমার চাহিদা পূরণ হচ্ছে, আমার পরিবারের চাহিদা পূরণ হচ্ছে, সব কিছু ঠিক আছে। কিন্তু যে কোনো শিল্পীর জীবন জোয়ার ভাটার মতো, আজকে ভালো, কালকে ভালো নাও থাকতে পারে। তার উদাহরণ আমরা প্রখ্যাত অভিনেতা তুলসী চক্রবর্তীর জীবনী নিয়ে আমরা পেয়েছি, বা এরকম অনেকেই আছেন। তো এখন তো আরও শোচনীয় অবস্থা, ট্রেন্ডে ভাষা দর্শক বা শ্রোতা, সেখানে আজকে আমার জনপ্রিয়তা আছে, কালকে নাও থাকতে পারে। বিশেষ করে রুচিসম্মত বিষয় নিয়ে কাজ করার যে প্রবণতা যেসব শিল্পীদের থাকে, তাদের যে কোনো মুহূর্তে তাদের জীবনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। ফলে সবসময়ই আমার পরিবার, আমার অভিভাবক আমাকে পরামর্শ দেন যে অভিনয়টা আমি বেছে নিয়েছি, আনন্দের সঙ্গে করছি, এখন ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু পাশাপাশি যেন অন্য একটা প্রফেশনকে বাঁচিয়ে রাখি বা সেই প্রফেশনের দিকে আমার যেন ঝোঁক থাকে, ভবিষ্যতে যেতে অসুবিধা না। মঞ্চ না ক্যামেরা? মঞ্চ হচ্ছে শেখার জায়গা, আর ক্যামেরা হচ্ছে প্রেজেন্ট করার জায়গা। মঞ্চ নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু মঞ্চে বেশি সময় দিতে পারিনি। ক্যামেরার সামনেই নিজেকে সেইভাবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে দুটোই আমার কাছে ভীষণ প্রিয়। সময় পেলে আমি থিয়েটার দেখি। থিয়েটারটা অত্যন্ত সম্মানের জায়গা, ডিসিপ্লিনের জায়গা। তাই কোনো রকমভাবে আমার দ্বারা অসম্মানিত যাতে না হয় থিয়েটার, তাই আমি অভিনেতা হিসাবে হয়তো থিয়েটারটা এই মুহূর্তে করছি না, আগামী দিনে অবশ্যই সুযোগ পেলে করব। আমার জীবনে দর্শক এবং শ্রোতাদের ভালোবাসাটাই পাথেয়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। জীবনে সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? জীবন মানেই কঠিন, জীবন মানেই সহজ। সহজ করে নিতে পারলেই সহজ, কঠিন মনে করলেই কঠিন। জীবনকে কখনো কঠিনভাবে ভাবিনি, কারণ এক একজন মানুষের চাহিদা এক এক রকম। ফলে যার চাহিদা এতটাই থাকে যে সেই চাহিদার লক্ষ্যে পৌঁছতে পারে না, তখন সেটা কঠিন হয়ে ওঠে। কারণ আমার মাথার উপরে ছাদ আছে, আমার অভিভাবক আছে, আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি, আর আমার প্রফেশন, আমি এর মধ্যে দিয়ে রোজগার করছি, আমার পরিবারকে একটু হলেও স্বাচ্ছন্দ্যে রাখতে পারছি, অতএব এটাই সহজ। কখন মনে হয়েছিল যে আমাকে কিছু করতেই হবে? এরকম কোনো অনুভূতি কি কখনো এসেছিল মনের মধ্যে? এমন কিছু কাজ করব যে কাজের মধ্যে দিয়ে অবশ্যই আমার একটা পরিচিতি হবে, যে পরিচিতির মধ্যে দিয়ে আমি আমার এই অভিনয় জগতে নিজেকে একটু সাবলীল করে নিতে পারবো, যাতে কাজের অভাব না হয়, মনের মতো করে যাতে কাজ করতে পারি। এবং আমার কাজের মধ্যে দিয়ে অবশ্যই সমগ্র পৃথিবীতে আমার দেশ সম্মানিত হবে, উল্লেখযোগ্যভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমন কিছু কাজ যদি করতে পারি, সেটা আমার কাছে অত্যন্ত ভালো। এই যে আপনি বললেন যে আমার দেশের নাম উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমন কিছু করতে পারি, তো আমার তো মনে হয় আপনি গিনেস বুক অফ রেকর্ডে এই যে অর্জন করেছেন, গিনেস বুক অফ রেকর্ডের জার্নিটা আপনি আমাদেরকে শোনান, দর্শককে শোনান। যে কোনো শিল্পী বা যে কোনো অভিনেতার জীবন জোয়ার ভাটার মতো, কখনো কাজের প্রচণ্ড ব্যস্ততা থাকে, কখনো কাজ থাকে না,
এমন একটা সময় এসেছিল যে অসম্ভব কর্মব্যস্ত জীবন কেটেছে, রেডিওতে, টেলিভিশনে, মঞ্চে নাওয়া খাওয়ার সময় ছিল না, এরকম একটা সময়। হঠাৎ করেই একটা বিরতি নেমে আসে, লক্ষ্য করলাম যে সেইভাবে কাজ নেই, কোনো কাজ ছিল না, রেডিওর কাজও ছিল না, টেলিভিশনের কাজও ছিল না, না সিরিয়ালের কাজ ছিল, না ফিল্মের কাজ ছিল, কোনো কাজই ছিল না। এবং প্যান্ডেমিক সিচুয়েশন স্বাভাবিকভাবেই কোভিডের সময়, সেই সময় এবং কোভিড পরবর্তী সময়ে সেইভাবে কোনো কাজ ছিলই না, মঞ্চেও কাজ ছিল না। তখন কিন্তু আর পাঁচটা শিল্পীর মতো কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়িনি, কঠিন করে ভাবিনি, সহজ করে এটাই ভেবেছিলাম ঈশ্বর এত সময় দিয়েছে জীবনে আমাকে, হয়তো এটা জীবনে সব থেকে বড় কিছু করার জন্য। আর তখনই মাথায় এসেছিল সব থেকে বড় কিছু মানে তো আমি বিশ্বাস করি সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব যেরকম ভিন্ন, রেটিনা কর্নিয়া যেরকম ভিন্ন হয়, ফিঙ্গারপ্রিন্ট যেমন ভিন্ন হয়, তাদের মননশীলতা, তাদের শৈল্পিক সত্তা, সমস্ত কিছুই ভিন্ন। নিজেকে জানা, নিজেকে চেনা, একটু আত্মসমীক্ষা করলাম এবং ভাবলাম যে এমন কিছু করব যে কাজের মধ্যে দিয়ে আমার দেশ সম্মানিত হবে, সেই ইচ্ছেটা যাতে পূরণ হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ভাবনা ধারণা সেখান থেকেই, এবং তারপর প্রসঙ্গক্রমে বিভিন্ন সাবজেক্ট গ্রহণ করেছি এবং পরপর 3 বছর 3টি গিনেস অ্যাওয়ার্ড, 2018, 2019, 2020, মানে 2018, 2019, 2020 পরপর 3 বছর 3টি। তো অসাধারণ। দর্শক, মানুষ জীবনে একবার গিনেস রেকর্ড পাওয়াটাই তার কাছে একটা স্বপ্নের ব্যাপার, আর অনুপম তিনবার গিনেস বুক অফ রেকর্ডে এই অর্জন করেছেন, 2018, 2019 এবং 2020। অনুপম সরকার বাঙালির গর্ব, কারণ আমার জানা নেই অন্তত যে বাঙালিদের মধ্যে আর কেউ পরপর 3 বছর 18, 19, 20 পরপর 3 বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম তুলেছে। অনুপম সরকারকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। ভবিষ্যতে আমরা তার কাছ থেকে আরো নতুন নতুন রেকর্ডের আশায় থাকব। হাই এভরিওয়ান, দিস ইজ জোজো। অনুপম সরকার লাস্ট 3 বছর ধরে মানে 2018, 2019 এবং 2020 তার নিজস্ব ক্রিয়েশনসের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। একজন বাঙালি হিসেবে ডেফিনেটলি ইটস এ প্রাউড মোমেন্ট ফর আস। আর আমার একজন শিল্পী হিসেবে এই শিল্পীর জন্য সকলের কাছে আবেদন, এবং অবশ্যই ভারত সরকারের কাছে আবেদন যে ওনার কাজগুলি যদি সংরক্ষণ করা যায় তাহলে শুধুমাত্র এই প্রজন্ম নয়, প্রজন্মের পর প্রজন্ম তার এই কাজে ইন্সপায়ার্ড হয়ে হয়তো আরো অনেক কিছু ক্রিয়েট করবে। অনুপম, আপনার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনি আরো এরকম কাজ করুন, এগিয়ে চলুন এবং আরো এরকম রেকর্ড তৈরি করুন। অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ। তো আমরা জানবো যে কোন কোন বিষয়ে উপরে আপনি এই রেকর্ড অর্জন করেছিলেন। একজন ভারতবাসী হিসাবে প্রত্যেকটা মুহূর্তে যবে থেকে আমি দেশ সম্পর্কে জেনেছি, রাষ্ট্রবাদী ভাবাপন্ন হয়েছি এবং রাষ্ট্র সম্পর্কে ধারণা আমার এসছে, আমার মনে হয়েছে যে ভারতবর্ষ সূর্যের এক নাম। সত্যি গর্বিত যে আমরা ভারতবাসী, ভারতবর্ষের মতো দেশে আমাদের জন্ম হয়েছে। কিন্তু আক্ষেপের জায়গায় এটাই অনুভব করেছি যে ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের বাইরে ভারতবর্ষের যতটা না শত্রু আছে তার থেকে বেশি শত্রু হচ্ছে ভারতবর্ষের মধ্যে, ভারতবাসীর মধ্যে নিজেদের মধ্যেই ঐক্যের অভাব। এই ঐক্যের অভাব, এই বিষয়ে একটি অ্যাওয়ারনেস বা একটি বার্তা দেওয়ার জন্য, দেশত্ববোধক বিষয় সকলের সামনে নিয়ে আসার জন্য এবং সমগ্র পৃথিবীতে এই বার্তা দেওয়ার জন্য যে ভারতবাসীরা সবসময় ইউনিটি চায়। তাই পৃথিবীর সবথেকে বড় একটা শৃঙ্খল তৈরি করলাম। এই শৃঙ্খল শব্দ থেকেই এই শৃঙ্খল ভাবনাটা আসে প্রথমে, যে এক শৃঙ্খলে বাঁধা, সমগ্র ভারতবাসীকে যদি এক শৃঙ্খলে বাঁধা সম্ভব হয়, তাই সিদ্ধান্ত নিলাম যে এমন একটা শৃঙ্খল তৈরি করব, একটা চেন তৈরি করব। অ্যাকর্ডিং টু গুগল সার্চ করলাম এবং দেখলাম যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে একটা রেকর্ড রয়েছে 1112 ফুট কি এরকম একটা রেকর্ড, আমার অতটা খেয়াল নেই। আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিন প্রথমে 800 ফুট লম্বা একটা স্টেপল চেন তৈরি করেছিল এবং উইদাউট স্টেপলার, শুধুমাত্র আঙুলের সাহায্যে, আচ্ছা, মানে অযান্ত্রিকভাবে, যন্ত্র ছাড়া একটা মেটাল চেন
এটা তৈরি করা হয়েছিল এবং সেই চেনটা দীর্ঘ বছরের পর বছর সেই রেকর্ডটা ব্রেক না হওয়ার জন্য ম্যাকেনজি মার্টিন নিজের রেকর্ডে নিজে আবার ব্রেক করে এবং সেটা 1112 ফুট কি 47 ফুট সামথিং এরকম 1150 ফুট এরকম হবে একটা রেকর্ড হয়। সেটাকে চ্যালেঞ্জ করি এবং ম্যাকেনজি মার্টিনের রেকর্ড ব্রেক করি। 1819 ফুট লম্বা একটা স্টেপল চেন, যেটার নাম দিই সম্প্রীতি শৃঙ্খল। বার্তা থাকে জাতি ধর্ম নির্বিশেষে, দলীয় নির্বিশেষে সমগ্র ভারতবাসী এক শৃঙ্খলে বাধ্য। অসাধারণ ভাবনা। তো সেটা 2018 রেকর্ড। হ্যাঁ, তারপর 2019-এ কোন বিষয় নিয়ে আপনি করেছিলেন? 2018 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জনের পর আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে। বিশেষ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে যাদের সহযোগিতা প্রয়োজন হয়, প্রশাসনিক একটা ব্যাপার প্রয়োজন হয়। সেখানে জেলা শাসক থেকে তো শুরু করে আমাদের এসডিপিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সার্কেল ইন্সপেক্টর, মহকুমা শাসক প্রত্যেকেরই প্রয়োজন হয়। ফলে প্রথম রেকর্ডটা সাকসেসফুলি করার পরে তারাই আমাকে আরও বেশি করে অনুপ্রাণিত করে দ্বিতীয় রেকর্ডটা করার জন্য। আর রেকর্ড অনেক সাবজেক্টেই করা যায়, একটু ভিন্ন ভাবনা চিন্তা আগাগোড়াই আমি পোষণ করেছি। এই আপনি বললেন না যে মানুষ একটাই করতে পারে না, কেন করতে পারে না? কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রোটোকল আছে এবং হাজারটা রেকর্ডের হাজার রকমের নিয়ম থাকে। তো যে কোনো একটা সাবজেক্টে কেউ মনে করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবে, সেই সাবজেক্টে যখন সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটা করতে যায় তখন দেখা যায় যে সে সাকসেসফুল হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেসফুল হয় না। 10 বার 12 বার 15 বার ট্রাই করতে অ্যাটেম্প নিতে সাকসেসফুল হয়, ম্যাক্সিমামই তারা সেগুলো রিজেক্ট হয়, ডিসকোয়ালিফাই হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি 3টে অ্যাটেম্প নিয়েছি, 3টেই সাকসেসফুল। এটা কারণ হচ্ছে আমি প্রথমে যে কাজটা করছি সেই কাজটা সম্পর্কে আমি অ্যানালাইজ করেছি যে এর সাকসেস রেট কতটুকু আছে আর ফেলিওর রেট কতটুকু আছে। যখনই দেখেছি যে 1% ফেলিওর রেট রয়েছে, সেই 1%কে সাকসেস রেটে কনভার্ট করে নিয়ে তারপর আমি অ্যাটেম্প নিয়েছি। এবং পাশাপাশি হচ্ছে সাবজেক্ট, যেহেতু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যমে তো আমাদের দেশ ও মাতৃকাকে সমগ্র পৃথিবীকে আমরা রিপ্রেজেন্ট করছি, ফলে আমাদের প্রয়োজন সবসময় ভালো সাবজেক্ট নিয়ে কাজ করা, যাতে দেশের সম্মান অক্ষুণ্ণ থাকে। কী সাবজেক্ট নিয়ে কাজ করা যায়, এটা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে এবার একটু হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব। মম সিনেমা দেখতে গিয়ে দেখলাম যে অ্যাপেল সিডসে পয়জন থাকে এবং এই অ্যাপেল সিডসের কারণে অ্যাকর্ডিং টু গুগল সার্চ করে দেখলাম প্রায় 300-র উপরে মানুষ অসতর্কতার জন্য মারা যায়, তার মধ্যে ম্যাক্সিমাম শিশু, এবং শিশুরা বিকলাঙ্গ হয়ে যায় বা তার মস্তিষ্কের গ্রোথের ওপরে প্রভাব ফেলে এই অ্যাপেল সিডস অর্থাৎ আপেলের বীজ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এই সাবজেক্টের উপরে কোনো কিছু আছে কিনা সার্চ করতে গিয়ে দেখলাম যে 2002 সালে পোল্যান্ড থেকে 420 ফুট লম্বা একটা অ্যাপেল সিডসের মালা তৈরি করা হয়েছে। যেহেতু এটা পয়জন এবং যথেষ্ট একটা প্রোটোকল থাকে, ফলে অ্যাপেল সিডস কালেক্ট করাও একটা টাফ ব্যাপার ছিল, চ্যালেঞ্জের ব্যাপার ছিল। 18 বছর পর 12.5 কিলো আপেলের বীজ সংগ্রহ করেছিলাম ইন্ডিয়ান গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে এবং অবশ্যই পারমিশন নিয়ে। 1719 ফুট লম্বা একটা আপেল বীজের মালা তৈরি করি এবং হেলথ অ্যাওয়ারনেস এটাই থাকে যে আপেলের বীজ বের করে তবে বাচ্চাদের হাতে তুলে দেওয়া উচিত এবং আপেলের বীজ সম্পর্কে যে সতর্কতা, হেলথ অ্যাওয়ারনেস এটাকে সামনে। অনুপম সরকার একটা কীর্তি করেছেন, আর সেই জন্যে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। এবং সেই কীর্তিটা হচ্ছে যে সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা আপেলের যে সিডসগুলো আছে বা পিপস অফ দি অ্যাপেল, সেইগুলো দিয়ে একটা লম্বা মালা তৈরি করেছেন এবং সেটাকে জড়িয়ে রাখা হয় কারণ সেটা এতই লম্বা। এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সেটা এখন পৃথিবীর সবচেয়ে লম্বা অ্যাপেল সিডসের মালা। এর আগে সেই রেকর্ডটা ছিল পোল্যান্ডের, এবং সেই জন্যে আমরা অনুপম সরকারকে আমাদের তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, এবং ভবিষ্যতেও তিনি এরম বিভিন্ন কাজ করুন এবং একটার পর একটা রেকর্ড ভাঙতে থাকুন, সেইটাই কামনা করব। আপনার তৃতীয় অর্জন? তৃতীয় অর্জনটা আমার জীবনের সেরা কাজ বলে আমি মনে করি, কারণ এই কাজটা ছিল সব থেকে কঠিন। আমার কনফিডেন্স
ওভার কনফিডেন্স সমস্ত কিছু ভেঙে দিয়েছিল, গর্ব অহংকার সমস্ত কিছু চুরমার করে দিয়েছিল, কারণ আমার মনে হয়েছিল এই কাজটা আমি করতে পারবো। ওই যে বললাম যে আমি প্রথমে একটু সমীক্ষা করে নিই যে এর সাকসেস রেট কতটুকু আছে, ফেলিওর রেট কতটুকু আছে। তো সেখান থেকে যখন আমি এই কাজটা সম্পর্কে ডিসিশন নিলাম যে না আমি পারবো, আমার পক্ষে করা সম্ভব, কিন্তু কাজ করতে গিয়ে আমি দেখলাম যে আমার ধারণা ভুল ছিল। নিজের জীবনকে জান প্রাণ লড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত সাকসেস হয়েছিলাম কাজটা নিয়ে। এই কাজটা ছিল হচ্ছে দেশলার কাঠির উপরে কাজ। প্রথম রেকর্ডটা যেমন আমেরিকার রেকর্ড ভেঙেছিলাম, দ্বিতীয় রেকর্ডটা পোল্যান্ডের রেকর্ড ভেঙেছিলাম, সেরকম তৃতীয় রেকর্ডটা কোনো দেশ পার্টিকুলার নয়, ইউনেস্কোর রেকর্ড ব্রেক করেছে। ইউনেস্কোর সেক্রেটারির ইরানের ব্রাঞ্চ তত্ত্বাবধানে একটা রেকর্ড হয়েছিল, যে রেকর্ডটা ছিল হচ্ছে শান্তির একটা বার্তা দেওয়া হয়েছিল, যুদ্ধ নয় শান্তি চাই, এই বার্তা নিয়ে ইউনেস্কোর লোগো তৈরি করা হয়েছিল দেশলাইয়ের কাঠি ব্যবহার করে, ম্যাস্টিক্স ব্যবহার করে। কোনো ম্যাস্টিক্স ছোঁয়ানো নয়, ভাঙা নয়, মানে অক্ষত ম্যাস্টিককে দাঁড় করিয়ে করিয়ে এটা তৈরি করা হয়েছিল, এবং খুব টাফ ব্যাপার। এখানেই আমার ক্যালকুলেশনটা ভুল হয়েছিল যে ম্যাস্টিক শুইয়ে মানে সেটা লেট করে খুব ইজি ব্যাপার, কারণ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটা মাটিতে অনায়াসে দাঁড় করানো যায়, কিন্তু সিঙ্গেল ম্যাস্টিক্স আঠা দিয়ে দাঁড় করিয়ে করিয়ে একটা পোর্ট্রেট তৈরি করা বা একটা বার্তা দেওয়া, আমার কাজটা শুরু করে মনে হয়েছিল এবার সত্যি হয়তো আমি হেরে যাব, কিন্তু না, যতক্ষণ হার হচ্ছে না ততক্ষণ আমি হার মানছি না, প্রতিজ্ঞা নিয়ে আমি কাজ করে চলেছিলাম। প্রসঙ্গত বলে রাখি যে প্রত্যেকটা কাজ একটা দীর্ঘ 3 মাসের একটা প্রসেস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনে 9 মাসের প্রসেস, শুধু 3 মাস হচ্ছে ওয়ার্কিং একটা প্রসেস থাকে। সেখানে 84 দিন ধরে পার ডে 17 থেকে 18 ঘন্টা আমি কাজ করেছিলাম। কাজ করে রেকর্ড নাওয়া খাওয়া ভুলে হ্যাঁ ওরকমই একটা কিছু, অনেক প্রোটোকল থাকে, সেগুলো মেনটেন করেই কাজটা হয়েছিল। যুদ্ধ মানেই প্রাণহানি। আর যদি ভারত পাকিস্তান সঙ্গে অন্য কোনো দেশ, ভারত চীন, যে দেশেরই যুদ্ধ হোক না কেন, কখনোই শান্তি ফিরিয়ে আনতে পারে না। তাই যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধের এই বার্তাকে, কারণ এই মৃত্যুও সাধারণত আসে যে গোলা বারুদ গান পাউডার এগুলো থেকেই, তাই দেশলাইয়ের কাঠিকে নির্বাচন করা। দেশলাইয়ের কাঠিতে যেহেতু বারুদ থাকে তাই নির্বাচন করা হয়েছিল, এবং তাদেরকেই শ্রদ্ধা জানিয়ে যে যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তাটাকে সামনে নিয়ে এসে এবং সমগ্র পৃথিবীতে এটা জানানো যে ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশ সমগ্র পৃথিবীকে জানাতে চাই, যে দেশের সাধারণ নাগরিক জানাতে চাই যে যুদ্ধ নয় শান্তি চাই। তাই অমর জওয়ান জ্যোতির প্রতিকৃতিটাকে তৈরি করা হয় দেশলাইয়ের কাঠি ব্যবহার করে। যে রেকর্ডটা ছিল 1,37,000 দেশলাইয়ের কাঠি, ইউনেস্কোর রেকর্ড, সেখানে 2,27,290টা দেশলাইয়ের কাঠি ব্যবহার করেছিলাম আমি। এই কাজটা আমার জীবন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জিত হয়েছে অমর জওয়ান জ্যোতি ম্যাস্টিক লোগো। এটা যে তৈরি হয়েছে 4 ফুট বাই 6 ফুট একটা, এখানে ব্যবহার হয়েছে 2,27,290 দেশলাইয়ের কাঠি। কোনো দেশলাইয়ের কাঠিকে ছোঁয়ানো হয়নি, প্রত্যেকটা দেশলাইয়ের কাঠিকে দাঁড় করিয়ে করিয়ে এটা তৈরি করা হয়েছে। গত বছর 15ই আগস্ট অর্থাৎ 2020 15ই আগস্টে শান্তিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের ম্যানেজমেন্টে এটা আনুষ্ঠানিকভাবে জাজমেন্ট হয়, অ্যাটেম্প নেওয়া হয়। তারপর প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে অনেকটা দেরি হয়ে গেছে, ডিলে হচ্ছিল। এই গত সপ্তাহে মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে এটা আপডেট হয়, পাশাপাশি মেল আসে এবং সার্টিফিকেট আমার হাতে এসে পৌঁছেছে। প্রত্যেকদিন এটা প্রায় 14 থেকে 16 ঘন্টা কাজ করতে হয়েছে এবং 84 দিন সময় লেগেছে। গিনেস বুকে হ্যাট্রিকের আনন্দে আপ্লুত ভক্ত ভানু। দেশলাইয়ের কাঠি দিয়ে বানানো অমর জওয়ান জ্যোতির স্মৃতির প্রতিরূপকে দিল্লির মিউজিয়ামে সংরক্ষিত রাখার জন্য আবেদন জানান সরকারের কাছে। না, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি এটা সংরক্ষণের ব্যাপারে। তবে আমি চাইছি যে এমন একটা কৃতকর্ম, এমন একটা পোর্ট্রেট, যে পোর্ট্রেট আজ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জন করে নিয়ে এসছে, ইন্ডিয়ান আর্মিকে শ্রদ্ধা জানিয়ে, যে দিল্লিতে ইন্ডিয়া গেটে যে অমর জওয়ান জ্যোতি যেটা রয়েছে,
সেখানে 4-5 বছর আগে একটা মিউজিয়াম করা হয়েছে ইন্ডিয়ান ডিফেন্সের পক্ষ থেকে, সেখানে যদি এটা সংরক্ষণ করা যায়, আমি উইথ সার্টিফিকেট এই কাজ এবং সার্টিফিকেট আমি উৎসর্গ করতে চাই অমর জওয়ানদের কে শ্রদ্ধা জানিয়ে ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দিতে চাই, ভারত সরকারের হাতে তুলে দিতে চাই। অনুপম সরকারের এমন কাজে খুশি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিনন্দন জানিয়ে অনুপম বাবুকে বলেন, শান্তিপুরের অনুপম সরকার এক বুক শান্তির প্রার্থনা নিয়ে হাজির পৃথিবীর কাছে, আর এটা করতে গিয়ে সে একটা অসাধারণ আনন্দের ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমাদের ইন্ডিয়া গেটের সামনে জওয়ানদের যে স্মৃতিসৌধ আছে তার অনুকরণে সে একটা লোগো তৈরি করেছে, এবং সেই লোগোটা ওয়ার্ল্ড গিনিস বুকে সার্টিফাইড হয়েছে। এটা তো শুধু তার একার গৌরব নয়, একার গৌরব ওয়ার্ল্ড গিনিস বুকে স্বীকৃতি দেয় না, একটা নেশন বা একটা দেশ সেই হিসেবে এই স্বীকৃতিটা দেয়। আমার আন্তরিক ইচ্ছে যে তার এই স্মৃতিসৌধটা অর্থাৎ এই লোগোটা জওয়ানদের যে মিউজিয়াম আছে সেখানে সংরক্ষিত হোক। আই উইশ হিম অল দ্য বেস্ট। এই রেকর্ড অর্জনের সাথে সাথে আপনাকে বিদেশে গিয়ে পুরস্কার নিয়ে আসতে হয়েছিল। মূলত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের অফিস লন্ডনে, সেখান থেকে তারা নিজেদের খরচেই সম্মান, যে মানপত্র, সার্টিফিকেট তারা পোস্ট করে পাঠিয়ে দেয়, আমাদের কাছে চলে আসে। কিন্তু যে সম্মানটা জানানো হয়েছিল সেটা বিভিন্ন সংস্থা সমগ্র পৃথিবীতে, সমগ্র বিভিন্ন দেশে বিভিন্ন সাবজেক্টের ওপরে নির্ভর করে তারা বিভিন্ন আর্টিস্টদেরকে সম্মান দিয়ে থাকে। তো সেই রকমভাবেই পাশ্চাত্য থেকে আমন্ত্রণ পেয়েছি সম্মান গ্রহণের জন্য, সেগুলো একবার নয় একাধিকবার। আপনি গিয়েছিলেন সেখানে? হ্যাঁ, সেখানে যাওয়া হয়েছে। এটাই আমি নতুন প্রজন্মের কাছে একটা কথাই বলবো যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস শুধু করার জন্য নয়। আমার কখনো মনে হয়েছে যে আমি শিল্পী হিসাবে, মানুষ হিসাবে সম্মানের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ছি। তাই যাতে সম্মানের প্রতি মোহগ্রস্ত হয়ে না পড়ি, যে কারণেই 2020 পরে আমি আর কোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অ্যাটেম্প নিইনি। অন্যান্য প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে, অন্যান্য জায়গা থেকে, অনেক জায়গা থেকে আমাকে বলা হয়েছে যে আবার নতুন করে কাজ শুরু করতে, নতুন কিছু। কিন্তু একাধিক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে আমি কাজে হাত দিইনি। তবে আগামীতে অবশ্যই নতুন কিছু করব, সেরকম পরিকল্পনা আছে, তবে এখন নয়। তাই নতুন প্রজন্মকে একটা কথাই বলার যে সাবজেক্ট ভালো হওয়া প্রয়োজন। যে কোনো সাবজেক্ট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নয়, কারণ আমরা নিজের দেশকে রিপ্রেজেন্ট করছি, দেশের সম্মান জড়িয়ে রয়েছে। তাই এক উদাহরণ যে এমন হতে পারে যে 1 মিনিটে সবথেকে বেশি কলা খাওয়ার যদি একটা কম্পিটিশন হয়, তাহলে হয়তো সেই রেকর্ডটা রয়েছে সমগ্র পৃথিবীর কোনো একটা দেশে। আমি ধরে নিলাম ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা ইরাক, যেখানেই হোক না কেন, রেকর্ড একটা রয়েছে যে 10টা কলা 1 মিনিটে খেয়ে একজন রেকর্ড করেছে। তো আমি খুব কলা খেতে ভালোবাসি, আমি 11টা কলা খেলাম, খেয়ে আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলাম। কারণ সমগ্র পৃথিবীতে কী বার্তাটা পৌঁছল যে ভারতবর্ষের মানুষ কলা খেতে বেশি পছন্দ করে, এটা কখনোই কাম্য নয়। তাই আমি মনে করি যে সাবজেক্ট ভালো হওয়াটা অত্যন্ত প্রাসঙ্গিক। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আমরা ফিরছি দর্শক। আশা করি আপনাদের খুব ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠানটি, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এরপর আরও অনেক চমক রয়েছে আপনাদের জন্য। হ্যাঁ, চমকাচ্ছে একটাই কারণে, চকচক চকচক করছে ঘামে। আমরা কিন্তু গরমটাকে উপভোগ করছি এই শান্তির নিরালায়, শান্তিপুরে। আর আপনিও যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই এসি কিংবা ফ্যান অফ করে দিয়ে আমাদের মতো ঘামতে ঘামতে ভিডিওটা দেখুন, তাহলে গরমটাকে আমাদের মতো আপনারা উপভোগ এবং সবুজে বসে দেখুন। সবুজে বসে দেখুন। ভক্তভানু এই নামটা কবে আপনি অর্জন করলেন? 92.7 বিগ এফএমে যখন একটা অনুষ্ঠান আসছে ভক্তভানু, এই ভক্তভানু নামটা অ্যাকচুয়ালি দেওয়া আমাদের প্রখ্যাত একজন রেডিও জকি রয়েছে, আমরা খাস আর যে খাস কৌশিক নামে যাকে চিনি। আচ্ছা। তো কৌশিকদা এই প্রোগ্রামটা নিয়ে যখন বিগ এফএমে আলোচনা হচ্ছে, এরকম একটা প্রোগ্রাম আসবে, কৌশিকদার মুখেই শোনা, কৌশিকদা উত্তরবঙ্গে গিয়েছে। এবং উত্তরবঙ্গে যাওয়ার পর ওখানে বিশিষ্ট একজন কবি
ভানুভক্ত আচ্ছা, একজন কবি আছেন এবং তার নামাঙ্কিত একজন খুব সম্ভবত একটা স্ট্রিট রয়েছে, একটা আচ্ছা। রাস্তা আছে, সেটা নজরে আসে কৌশিকদার। করে কৌশিকদার মাথায় আসে যে তাহলে আমাদের প্রোগ্রামের নাম তো ভক্ত ভানু রাখতে পারি। যে অভিনয় করছে অনুপম এই চরিত্রে বা আমাদের অনুষ্ঠানটা যেমনভাবে আসবে, সে তো একদিক থেকে অন্ধভক্ত ভানু বন্দ্যোপাধ্যায়, তাই কৌশিকদার মনে হয়েছে এবং যে ভানুভক্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে যে হয়তো দর্শক হিসাবে বা শ্রোতা হিসাবে প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের অনেক ভক্ত আছে, কিন্তু শিল্পী হিসাবে ওনার আঙ্গিকে অভিনয়ের জন্য অনুপমের চেয়ে বড় ভক্ত হয়তো কেউ নেই। তাই ভক্ত ভানু নামটাই অনুষ্ঠানটাকেই সেইভাবেই অলঙ্কৃত করা হয়। আর আমি সেদিন জানতাম না যে আজকে ভক্ত ভানু নামটাই আমার জীবনে একটা অলঙ্কার, আরেকটি নাম হয়ে উঠবে, একটা পালক হিসাবে আমাকে খ্যাতির শীর্ষে নিয়ে যেতে সহযোগিতা করবে। বাঙাল ভাষায় এই যে মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের সংলাপগুলি তো বাঙাল ভাষায়, উনি বাঙাল ভাষায় কথা বলতেন। তো আপনি ছোটবেলা থেকে বাঙাল ভাষায় কথা বলে এসেছেন, তা সেই কারণেই আপনার এটা রপ্ত করতে সুবিধা হয়েছে। এই বাঙাল ভাষায় কথা বলার এই সুবিধাটা কি শুধুমাত্র ভক্ত ভানুর ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে, না জীবনের অভিনয়ের পরিসরে আপনি আরও অন্য ক্ষেত্রেও আপনি সুবিধা পেয়েছেন? মূলত বলে রাখি যে আমি যে বাঙাল ভাষা ছোটোবেলা থেকে কথা বলে অভ্যস্ত ছিলাম, সেরকম একটা বাঙাল পাড়ায় বেড়ে ওঠা, কিন্তু আমি যে বাঙাল ভাষায় অভ্যস্ত ছিলাম সেই বাঙাল ভাষা ভানুবাবুর বাঙাল ভাষা নয়। ভানুবাবু ছিলেন ঢাকার, আর শুনেছি যে আমার পূর্বপুরুষরা থাকতেন ফরিদপুর জেলায়। এই ফরিদপুরের বাঙাল ভাষা আর ঢাকার বাঙাল ভাষা এক নয়। আর তার থেকে মজার বিষয় হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে কৌতুক নকশা আমরা মূলত শুনি, সেই বাঙাল ভাষা আর ঢাকার বাঙাল ভাষা এক নয়। ফলে একটু সমস্যা রয়েছে যে কোনো ঢাকাইয়া বা ঢাকা জেলার যে বাঙাল ভাষীর মানুষ, তারাই যে ভানুবাবুর কণ্ঠস্বর নিয়ে বা সেই ভাষা নিয়ে কাজ করতে পারবে সেরকম নয়। প্রতিবন্ধকতা এখানেই রয়েছে। আমরা যদি দেখি ভানুবাবুর প্রথম কৌতুক নকশা আমরা ইউটিউবে অ্যাভেলেবেল পাবো, ঢাকার গারোয়ান। ঢাকার গারোয়ান কৌতুক নকশায় প্রখ্যাত অভিনেতা চিন্ময় রায় অভিনয় করেছিলেন, কিন্তু সেই কৌতুক নকশা 99% শ্রোতা বা দর্শক বুঝতে পারবে না, কারণ পারফেক্টভাবে সেখানে ভানুবাবুর যে ভাষা ব্যবহার করা হয়েছিল কুট্টিদের ভাষা, ঢাকার বিক্রমপুরের কুট্টিদের ভাষা। আচ্ছা, কিন্তু আমি লক্ষ্য করলাম যে মানে শুধু লক্ষ্য করেছি এটা নয়, এটা দীর্ঘ প্রায় 15 বছর ধরে চর্চার মধ্যে দিয়ে অনুসন্ধিৎসার জায়গা থেকে যে কোথা থেকে উনি এই রকমভাবে ভাষা তৈরি করলেন, যেখানে যুগের পর যুগ ধরে একটা ভাষার বিবর্তন হয়, সেখানে এমন একজন মানুষ যিনি এমন একটা ভাষা তৈরি করলেন যে ভাষা সহজবোধ্য, হাস্যরসাত্মক এবং অবশ্যই নির্মল। যে ওনার প্রথম কৌতুক নকশা ঢাকার গারোয়ান কেউ বুঝতে পারছে না, সেখান থেকে পরবর্তীতে যে কৌতুক নকশাগুলো আমরা শুনে আসছি বা উনি তৈরি করেছেন সেগুলো একদম সাবলীল। তাই এই বাঙাল ভাষার সঙ্গে ঢাকার বিক্রমপুরের ভাষার কোনো অর্থে সেইভাবে কোনো প্রসঙ্গ আছে বলে আমার মনে হয় না। উনি কলকাতার ভাষা এবং ঢাকার বিক্রমপুরের কুট্টিদের ভাষা এক করে নিজের মতো করে একটা ভাষা তৈরি করেছিলেন, আর এটাকে আমি বলবো যে ভানুর ভাষা। আচ্ছা, তো যে ভাষার প্যাটার্ন এবং যে ভাষার যে থিওরি বা সূত্র, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আয়ত্তে রয়েছে এবং আমি এই বিষয়টা নিয়ে যখন লেখালেখি করি, দেশ পাবলিশার্স থেকে ভানু সমগ্র বলে একটি মোটা একটি বই সম্পাদনা করেন ভানু বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে গৌতম ব্যানার্জি। সেই বইতে আমার এই অংশটুকুনি স্থান দেওয়া হয়, ভানুবাবুর ছেলেই স্থান দেন এবং যথেষ্ট উল্লেখযোগ্য প্রাসঙ্গিকতার সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে, আমার এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। যার ফলে বর্তমান সময়ে কিছু কিছু সিনেমা যখন হচ্ছে যেখানে ভানুবাবুকে ট্রিবিউট জানানো হচ্ছে, যেমন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় উনি একটা সিনেমা নিয়ে এলেন যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করলেন প্রখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, জমালয় জীবন্ত ভানু। এক কথায় বলা যায় জমালয় জীবন্ত মানুষের সেকেন্ড পার্ট।
আচ্ছা। বললে ভুল হবে না। তো এখানে শুদ্ধ ভাষাতে সংলাপ লেখা। আপনি সেখানে অভিনয় করেছিলেন? হ্যাঁ, অভিনয় করেছি, বলরাম চরিত্রে একটি অভিনয় করেছি, সেখানে আমার চরিত্রের সংলাপ বাংলা ভাষা ছিল না। আচ্ছা। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে অভিনয়ের জন্য যে ভাষার প্রয়োজন হয়েছিল এটা শুদ্ধ ভাষাতেই লেখা হয়েছিল। স্টোরি এবং স্ক্রিপ্ট লিখেছিলেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় চ্যাটার্জি। সেই ভাষাগুলোকে শুদ্ধ ভাষায় লেখা হয়েছিল, সেগুলোকে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভাষার প্যাটার্নে কনভার্ট আমাকে করতে হয়েছে। এবং শুধু তাই নয়, প্রখ্যাত অভিনেতা আমাদের অপুদা অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়কে ওনাকে গাইড করা থেকে শুরু করে ডাবিং যাবতীয় কাজে আমাকে অংশগ্রহণ করতে হয়েছিল। রিসেন্ট একটি সিনেমা আপকামিং, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সুপারস্টার জিৎ অভিনয় করছেন বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে। শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে অভিনেতা বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এটা নয়, স্বাধীনতা সংগ্রামী থাকার জন্য ওনার সঙ্গে আলাপ হয়েছিল বিপ্লবী অনন্ত সিংয়ের। এবং বিপ্লবী অনন্ত সিংহ কিন্তু একজন প্রডিউসার ছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে এবং খুব প্রভাবশালী অভিনেতা ছিলেন। সেই অনন্ত সিংয়ের জীবনী নিয়ে যখন এই সিনেমা হচ্ছে, সুপারস্টার জিতের যে সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেখানে ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্র থাকবে, এটাই তো স্বাভাবিক। বিনয় বাদল দীনেশ যে তাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে কার্যকলাপ রেখে গেছেন, নিদর্শন রেখে গেছেন, সেখানে প্রখ্যাত অভিনেতা শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিভিটিসও উল্লেখযোগ্য ভূমিকা রাখে বলছেন কি? হ্যাঁ, এবং তৎকালীন সময়ে সেগুলোকে সামনে আনা হয়নি বা কখনোই পরবর্তীতে সেইভাবে আনা হয়নি। বিশেষ বিশেষ কারণে এখন আমরা সেগুলো জানতে পারি এবং সামনে নিয়ে আসা হয়, কারণ ওনাকে অন্তরালে রেখেই বিপ্লবী সংগঠন কাজ করতেন। নিষিদ্ধ পত্রিকাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, শুধু তাই নয়, বাংলাদেশে বুড়িগঙ্গা নদীর তীরে ওনাকে দিয়ে নজর রাখা হতো। বিনয় বাদল দীনেশ রাইটার্সে যে বোম বা রিভলভার ইউজ করেছিলেন তারা, সেগুলো টিফিনকারিতে কিন্তু নিয়ে গেছিলেন শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। এবং দর্শক, এ তো মানে রীতিমতো মানে বিতর্কিত এবং কি বলবো, মানে আমরা তো জানি না এই ইতিহাস, এই কালের ইতিহাস আমরা জানি না, তো আমরা অনুপমের কাছ থেকে শুনতে পাচ্ছি সমস্ত। ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা শুভ্রজিৎ দত্ত, তুলুদা আমাদের অত্যন্ত পরিচিত। আচ্ছা। শুভ্রজিৎ দাকে গাইড করা এবং ওনার লিপে যত সংলাপ রয়েছে সেই সব সংলাপগুলোকে বিল্ড আপ করা, সমস্ত কাজই করতে হয়েছে। পাশাপাশি একটি কমেডি চরিত্রে আমিও অভিনয় করেছি। অপেক্ষা করছি এখনও যে কবে সিনেমাটা আমাদের সকলের সামনে আসবে। আশা করা কিন্তু যায় কবে সিনেমা আসবে সেটা তো অবশ্যই আমরা অপেক্ষা করব, কিন্তু কতক্ষণে আমরা ভক্ত ভানুর কণ্ঠে শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর শুনব সেটার জন্য অপেক্ষা করছি। তো আমাদের ভক্তদেরকে নিরাশ না করে যদি আপনি কিছু সেই সংলাপ শোনান যেটা আপনার মনে হয়। ঢাকার বিক্রমপুর থেকে ভানুবাবু যখন কলকাতা শহরে আসছেন, ওনার দিদির কাছ থেকে যখন বিদায় নিচ্ছেন, তখন ভানুবাবু দিদিকে প্রণাম করে বললেন যে কলকাতায় তো যাচ্ছি, কিন্তু চাকরি কি ব্যবস্থা হবে? তখন ওনার দিদি শুরু করলেন ঠিক এইভাবে, খাড়া চন্দনের ফোঁটাটা দিয়া লই, খুব ভালোই যোগাযোগ হয়েছে, গুরুদেব হুন আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আসেন, ওরে আর গুরুদেবরে চিঠি দিছি, চাকরি তোর একটা হইবই, এই যে পকেটে ঠিকানাটা রাখলাম, মনে রাখিস অশ্বিনী দত্ত রোড বালিগঞ্জ। আর হ্যাঁ, কথাটা না একটু কম কবি, যত পারবি হকাউন বাদ দিবি। ভানুবাবু তখন বললেন, আরে না দিদি, তুমি একদম চিন্তা কইরো না, প্রথমবার আমি যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইছিল, আমি তো কথাই কই নাই। না কি জন্য উল্টাপাল্টা বলেছিলিস? না কিছু উল্টাপাল্টা কই নাই, শুধু একজনে জিগাইছিল চন্দন চর্চিত অর্থ কি, আমি কইছিলাম কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর চর করে না, বাবাকে আইসা ফলাই লই তৈল কথা, দাও পায়ের দোলা দাও। দিদির পায়ের ধুলো নিয়ে ভানুবাবু এলেন কলকাতায় আসার পর উনি শুনেছিলেন গুরুদেব খুব রাগী ব্যক্তি, একটু বদমেজাজি, তাই গুরুদেবের ঘরের সামনে উনি পাইচারি করছেন, গুরুদেবের ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন।
আর সেটা দেখতে পেয়ে গুরুদেব তখন বললেন, কে কে ওখানে? কাম সারছে, পেন নাম ওই গুরুদেব। কথাটা পেন নাম নয়, প্রণাম, একটা র ফলা লাগবে। বেম হইয়া গেছে, ভেম নয় ভ্রম, এখানেও একটা র ফলা লাগবে। বাবা, প্রত্যেক কথায় র ফলা লাগবে, প্রত্যেক নয় প্রত্যেক, এটাতেও একটা র ফলা লাগবে। ব্রেশ ব্রেশ এটাতে আর দিও না, না না, দ্রিমু রকম রকম সব প্রতি দিমু, বেশ তাই দিও। এখন বলো তোমার দিদি কেমন আছে? তা গুরুদেবের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছে। আমার হাতে ওইটা কি? এইটা একজোড়া স্যান্ডেল, আসনের সময় দিদি কিনা দিছিল। বাবা বাবা বাবা, চমৎকার পাদুকা তো। গুরুদেব, আপনার যখন পছন্দ হয়েছে আপনি নেন না, আপনারে দিয়া আমি দৈন্য হই। না না, তোমার পাদুকা আমি নেবো কেন? লোকে যখন জিজ্ঞাসা করবে তোমার পাদুকা কোথায়, তখন কি বলবে? আরে না না, কেউ জিজ্ঞাসা করবো না, আর একান্তই যদি জিজ্ঞাসা করে কমু কুত্তাই লইয়া গেছে। ওনার কৌতুক সেগুলো প্রত্যেকটাই বড় বড়। চেষ্টা করলাম। অসাধারণ, খুবই সুন্দর লাগলো। দর্শক, আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। এমন কেউ আছেন যাকে আপনি কৃতজ্ঞতা জানাতে চান? অবশ্যই। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো আমার শিক্ষক শ্রদ্ধেয় নয়ন কুমার গুপ্ত সেন মহাশয়। আমার স্কুল জীবনে যাকে আমি দেবতার মতো পেয়েছি, আমার কাছে কিংবদন্তি একজন শিক্ষক উনি, বাংলার শিক্ষক। শুধু আমার কাছে নয়, আপামর শান্তিপুরে যত ছাত্রছাত্রী অভিভাবক রয়েছেন প্রত্যেকের কাছে একজন কিংবদন্তি বাংলার শিক্ষক নয়ন কুমার গুপ্ত সেন মহাশয়। কারণ আমি তো জানতাম না যে আমি একজন শিল্পী হিসাবে কাজ করব, নিজেকে আবিষ্কারই করতে পারিনি। উনি আমাকে শিল্পী হিসাবে আবিষ্কার করেছেন, তাই হয়তো আজকে ভক্তভানু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। রেডিওতে, টেলিভিশনে, মঞ্চে, দেশে বিদেশে সমস্ত জায়গায় কাজ করছি। পক্ক দাড়ি, কিউট ভারী, চকচকে তার টাক, আঁকতে হেভি ভালোবাসেন, স্পেশালি গান। হঠাৎ করে ভ্যানিস তিনি, লাগছে ভীষণ ধাঁধা। কাকেশ্বরের স্কেচ আঁকিয়ে অধুনা গেছো দাদা। এ কথা শুনে হাসি পাচ্ছে নাকি টুচকে যাচ্ছে বুড়ু? গিলি গিলি গে ফোকাস ফোকাস। জয় গুরু, এনজয় গুরু। আইতে আছেন সম্পদের অধীশ্বরী দেবী লক্ষ্মী। আমাকে নিয়ে লোকেদের যতটা নাচানাচি, তার অর্ধেকটা তো আমাকে নিয়ে আসার কথা ভাবার জন্য খরচা করলেও পারত। এখানে লোক বেসিক্যালি অপদার্থ। কাম সারছে, আপনি দেখতে আসি ব্লাড প্রেশার বাড়াইয়া আইছেন, একটু কোন অপেক্ষা করেন। আগে আজকার বিচারকরে ডাইকা লই। আজকার বিচারক জহর। এইবার দেখেন তার বিচারের বহর। ওরে বাবা রে, আমার কি সৌভাগ্য! স্বয়ং লক্ষ্মী আমাদের এজলাসে বিচারের কাজ শুরু করা হোক, এমন সুযোগ জীবনে একবারই আসে। ধৈর্য, মানসিক চাপ, এইগুলোকে কিভাবে সামলান? ধৈর্য আছে, অপরিসীম আছে। মানসিক চাপ প্রত্যেকটা মানুষের আমি মনে করি ভিন্ন ভিন্ন একটা মানসিক চাপ। এখন কি ধরনের মানসিক চাপ সেটা ডিপেন্ড করে তার নিজের ওপরে। যে হ্যাঁ, মানসিক চাপ বলতে যখন কাজের প্রচণ্ড ব্যস্ততা থাকে, যে আমি একাধিক কাজ কি করে সামাল দেব, সেই একটা মানসিক চাপ থাকে। আবার কখনো কখনো এমন হয় যে মানসিক চাপটা অনুভবই করি না, কারণ মনে হয় যে যেটা হবে সেটা তো হবেই, নিজের চেষ্টা দিয়ে কাজটা করতে হবে। তাহলে তার থেকে বেশি কিছু করার ক্ষমতা তো আমার নেই। তাই অকারণে অযথা মানসিক চাপ নিয়ে কোনো লাভ নেই। যুদ্ধ করে লাভ নেই, না, একদমই নেই। যুদ্ধক্ষেত্রে কখনোই নিজেকে সৈনিক হিসাবে দেখতে চাই না। জীবন যুদ্ধে একজন সরল সাধারণ। তো সহজ, সরল এবং সাধারণ, এই মূল মন্ত্রগুলো অনুপম সরকারের। তাই আজ তিনি ভক্তভানু, তাই তিনি সবার কাছে ভীষণ আপন। দর্শক, আশা করি আমাদের এই সুন্দর উপভোগ্য কথোপকথনটি আপনাদের মন ছুঁয়ে গেছে, আপনাদের ভালো লেগেছে। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ভক্তভানুর সাথে অনেকক্ষণ আড্ডা দেব, তার সাথে গল্প করব এবং তাকে জানব যে একটাই মানুষ অনুপম সরকার,
কখনো তিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, অবিকল ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তিনি সাবলীলভাবে তিনি যে কোনো সংলাপ বলে যেতে পারেন। পাশাপাশি তিনবার গিনেস বুক অফ রেকর্ডে একজন ভারতীয় হিসেবে তো এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, তো সেই গর্ব তিনি তিনবার অর্জন করেছেন। পাশাপাশি এই মানুষটি অভিনয়ের জগতেও অনেকটা ব্যাপ্তি লাভ করেছেন। তো মানুষটার সাথে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল বেশ জমিয়ে আড্ডা দেবো, অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো তার থেকে, এবং পাশাপাশি আপনাদের কাছে তার এই জার্নিটা তুলে ধরবো। আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাবেন, এবং শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। গল্প নিয়ে হাজিরে আমরা এরপর অন্য কোনো আরেক প্রতিভাকে নিয়ে আসবো, তাই আমাদের সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার, সবাই আপনারা ভালো থাকবেন।